অষ্টম পে কমিশন আসছে আর আশা করা হচ্ছে যে এটা ২০২৬ সাল থেকে কার্যকর হবে। আর এই একটা খবরই কিন্তু লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মনে একটা বিরাট প্রশ্ন তৈরি করেছে। তো চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়ে এর সব দিক একটু খতিয়ে দেখা যাক। তাহলে আসল প্রশ্নটা কি? হ্যাঁ, ঠিক এটাই যা স্ক্রিনে দেখা যাচ্ছে। এতদিন ধরে যে মহার্ঘ ভাতা বা ডিএ জমা হয়েছে, নতুন বেতন কমিশন আসার পরে কি সেটা আবার শূন্য থেকে শুরু হবে? এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ রুটিন আপডেট নয়, বরং বলা যেতে পারে এটা একটা বড়সড় অনিশ্চয়তার ব্যাপার। চলুন সবার আগে এই বড় প্রশ্নটাকেই ভালো করে বুঝে নিই। আচ্ছা, পুরো পরিস্থিতিটা বুঝতে হলে এই টাইমলাইনটা কিন্তু খুব জরুরি। দেখুন, এখন মহার্ঘ ভাতা মূল বেতনের ৫৮% আছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা বেড়ে ৬০% পৌঁছাবে। আর এই সব কিছুর পর ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা। তাহলে ডিএর ভবিষ্যৎটা ঠিক কি? এখানে কিন্তু দুটো রাস্তা খোলা আছে। একদিকে এটা শূন্য হয়ে যেতে পারে, আবার অন্যদিকে এটাকে মূল বেতনের সাথে জুড়েও দেওয়া হতে পারে। আর এই দুটো সম্ভাবনার মধ্যেই কিন্তু আসল বিতর্কটা লুকিয়ে আছে। ঐতিহাসিকভাবে যা হয়ে আসছে, মানে এতদিন ধরে যে নিয়ম, সেটা হলো যখনই একটা নতুন পে কমিশন চালু হয় তখন আগের জমানো মহার্ঘ ভাতাটা একদম শূন্য করে দেওয়া হয়। তারপর যে নতুন বেসিক পে ঠিক হয় তার উপর ভিত্তি করে আবার শূন্য থেকে ডিএ গণনা শুরু হয়। আর কর্মচারীদের চিন্তার আসল কারণটাই কিন্তু এটা। কিন্তু এখানেই গল্পে একটা নতুন মোড় আসছে। কর্মচারী ইউনিয়নগুলো এর বিরুদ্ধে একটা পাল্টা প্রস্তাব দিয়েছে, আর এখান থেকেই কিন্তু আলোচনাটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। এই স্লাইডটা দুটো সম্ভাব্য পরিস্থিতিকে খুব পরিষ্কারভাবে তুলে ধরছে। বাম দিকে দেখুন, প্রথম সম্ভাবনা হলো ডিএ শূন্য হয়ে যাওয়া, যেটা এতদিন ধরে হয়ে আসছে। আর ডান দিকে দ্বিতীয় সম্ভাবনা হলো বর্তমান ৫৮% ডিএ মূল বেতনের সাথে জুড়ে দেওয়া, যেটা কর্মচারী ইউনিয়নগুলো চাইছে। যদি এটা হয় তাহলে মূল বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। কিন্তু কর্মচারীরা ঠিক কেন এ দাবিটা করছেন, আর এর আসল প্রভাবে বা কী হতে পারে, চলুন পরের অংশে সেটাই একটু দেখে নেওয়া যাক। কর্মচারী সংগঠনগুলোর দাবিটা কিন্তু একদম স্পষ্ট। বর্তমান মহার্ঘ ভাতাকে সরাসরি মূল বেতনের সাথে জুড়ে দেওয়া হোক। তাদের যুক্তি হল, এই লাগাম ছাড়া মুদ্রাস্ফীতির বাজারে এটাই হবে একটা জরুরি অন্তর্বর্তীকালীন স্বস্তি। এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ডিএ সংযুক্ত হলে কি কি হতে পারে সেটা ধাপে ধাপে দেখাচ্ছে। ভাবুন, যদি ডিএ মূল বেতনের সঙ্গে মিশে যায় তাহলে একটা নতুন অনেক বেশি মূল বেতন তৈরি হবে, আর এর ফলে মূল বেতনের সাথে যুক্ত অন্যান্য ভাতাও অটোমেটিকলি বেড়ে যাবে এবং অবসরকালীন সুবিধাগুলো এই নতুন বেতনের উপর ভিত্তি করে হিসেব করা হবে। এর ফলে যে সুনির্দিষ্ট সুবিধাগুলো পাওয়া যাবে তার মধ্যে রয়েছে বর্ধিত বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ, যাতায়াত ভাতা বা টিএ, এমনকি গ্র্যাচুইটির পরিমাণও বাড়বে। আর সবচেয়ে বড় কথা হলো, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এটা মুদ্রাস্ফীতির কারণে আসল আয় কমে যাওয়ার ঝুঁকিটাও কমিয়ে দেবে। কর্মচারী ইউনিয়নের দাবি তো আমরা শুনলাম, কিন্তু এই বিষয়ে সরকারের অবস্থানটা কি আর আসল বাস্তবতাটাই বাকি। চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক। আচ্ছা, সরকারের অবস্থান বোঝার আগে এটা মনে রাখা দরকার যে ডিএ হিসেব করা হয় সর্বভারতীয় ক্রেতা মূল্যসূচক বা AICPIW এর ওপর ভিত্তি করে। আর এই সূচকের সাহায্যে বর্তমানে ডিএ দাঁড়িয়েছে ৫৮%। এবং সাম্প্রতিক ডেটা যা বলছে তাতে মনে হচ্ছে এটা খুব শীঘ্রই আরও ২% বাড়তে পারে। অর্থাৎ মহার্ঘ ভাতা বেড়ে ৬০% পৌঁছাতে পারে। এটা অবশ্যই একটা ছোটখাটো স্বস্তি, কিন্তু এটা সংযুক্তিকরণের সেই বড় প্রশ্নটার কোনো সমাধান কিন্তু করছে না। আর এখানেই চলে আসছে আসল ব্যাপারটা, মানে রিয়ালিটিটা কি। সরকার কিন্তু একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএকে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কোনো রকম প্রস্তাব এই মুহূর্তে তাদের কাছে নেই। মানে এটা এখন ভাবাই হচ্ছে না। তো এটাই হলো সরকারের বর্তমান অবস্থান। সুতরাং আপাতত ডিএ সংযুক্ত হওয়ার সম্ভাবনা বেশ কম, কিন্তু এই পুরো বিতর্কটা আমাদের একটা অনেক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। মুদ্রাস্ফীতির সাথে লড়াই করার জন্য মহার্ঘ ভাতাকে মূল বেতনের সাথে যুক্ত করা কি আদৌ একটা স্থায়ী সমাধান, নাকি এটা অর্থনীতির জন্য আরও বড় এবং জটিল কোনো সমস্যা তৈরি করতে পারে? উত্তরটা বোধহয় ভবিষ্যতের জন্যই তোলা রইল।